সম্প্রতি বর্ধমান শহরের একটি বিদ্যালয়ের একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রেখেছিলেন বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকার। আর তার বক্তব্যকে ঘিরেই শুরু হয় তুমুল চর্চা, রাজনৈতিক মহলে চাপানুতর। তার বক্তব্যের মধ্যে এমন কিছু কথা উঠে এসেছিল যাকে ঘিরে রাজনৈতিক মহল সরগরম। বর্ধমান শহরে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরেও নানান রকমের প্রশ্ন। পরেশ সরকার দলের একাংশের বিরুদ্ধেই অভিযোগ তুলেছিলেন। এমনকি এই মদতদাতা বা প্রভাবশালী ঠিক কারা তাদের নাম প্রকাশ না করলেও এবং তাদের জন্যই শহরের নানা অংশে দুর্নীতি হচ্ছে সে কথা স্পষ্ট করে প্রকাশ্য সেই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ সরকার। এবার পরেশ সরকারকে দলের জেলা সভাপতি তিনি চিঠি দিলেন, নাম এবং প্রমাণসহ সমস্ত তথ্য দাখিল করার নির্দেশ দিয়েছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এবং যাকে ঘিরে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে শুরু হয়েছে ফের চর্চা। কাদের নাম পরেশ সরকার বলেন বা আদৌ কারুর নাম পরেশ সরকার বলেন কিনা সেটাই এখন দেখার। সেদিনের বক্তব্যে কি বলেছিলেন বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ সরকার, শুনুন। এই বালি তোলে কারা? প্রতিদিনই কাগজে দেখি পুলিশ খুব সক্রিয়, বালি চোরদের ধরছে। ছবি দেখতে চাইলে আমি দেখাতে পারি। যেখানে আমাদের গ্যালারি দিকে জল উঠছে তার চারপাশে নৌকোগুলো ঘুরছে আর বালি তুলছে, মেশিনে বালি তুলছে। এরকম যদি 6 মাস চলে ওই গ্যালারি দিকে আর জল উঠবে না, ভেঙে পড়বে। তো স্বাভাবিকভাবেই প্রতিবন্ধকতা, বাধা সব ক্ষেত্রে আছে। বেআইনি নির্মাণ বললাম, বেআইনি নির্মাণ তো একটা সাধারণ মানুষ 3 তলাকে 4 তলা এমনিতে করতে পারে না, মদত না থাকলে। হয় তার টাকার জন্য পারে অথবা অন্য কারোর মদতের জন্য পারে। পুকুর ভরাট লাভজনক ব্যবসা। 5 কাঠা 6 কাঠার একটা ডোবা যদি ভরাট করতে পারে, শহরে এমন কোনো জায়গা নেই 20-25 লক্ষ টাকা কাঠা না আছে। 1 কোটি টাকার সম্পত্তি একটা ডোবা কোনো রকমে ভরাট করতে পারলেই হলো, অথচ ডোবাটা থেকে তার রিটার্ন কিছু নেই। তা এই যে যে কথাটা প্রথমেই বলেছিলাম, এই কুয়েদের কাছেই এখন ভিড়। তারা বেআইনি নির্মাণ করিয়ে দিতে পারে, তারা বেআইনি পুকুর ভরাট করিয়ে দিতে পারে, তারা সরকারি জমি দখল করিয়ে দিতে পারে। রাস্তাঘাট আপনি আজকে হাঁটার অযোগ্য হয়ে যাচ্ছে একটা কারণে, যানজট। যানজটটা কেন হচ্ছে? কত টোটো চলবে বর্ধমানে? প্রত্যেকেই ধরতে গেলেই বলছে পেটে লাথ মারছে। এত সুন্দর করে জিটি রোডের পাশে ফুটপাথ তৈরি করা হলো, পাথরের ফুটপাথ, লাইন দিয়ে লোক বসে গেছে সেখানে। কল বসাচ্ছে, উনুন বসাচ্ছে, রান্না হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, সমস্ত ফুটপাথ বন্ধ। বিসি রোডে রাজবাড়ি অবধি যাবেন, 40 লক্ষ টাকা দিয়ে রেলিং করে দিলাম। কার্জন গেটে ঢুকেই ডান দিকে। রেলিংটা কেন করেছিলাম? যে রেলিংয়ের ওপারে ফুটপাথের ব্যবসায়ীরা থাকবে, রাস্তাটা পরিষ্কার থাকবে। 42 লক্ষ টাকা দিলাম। এখন সুন্দর হয়েছে, সুবিধা। সে আগে বলতো না বাঘা তোর বাবার হাগা কেমন হয়েছে, বলছে ভালো হয়েছে, আগে বাইরে আসবে এখন ঘরেই হাগে। তা আমার ওই রেলিং 42 লক্ষ টাকায় করে দিলাম সরাবার জন্য। এখন হকাররা ওই ওর উপরে ছাউনি দিয়ে নিচেও বসে উপরেও বসে। কি সুন্দর লাভ হয়েছে। এগুলো তো মদত আছে, রাজনৈতিক দলগুলো অস্বীকার করতে পারবে না। তা না হলে আজকে জেলখানার মোড় থেকে হাসপাতাল পর্যন্ত, ইউনিভার্সিটির হোস্টেলগুলো পর্যন্ত বাইরে থেকে এনে টাকার বিনিময়ে এদের বসিয়ে দেওয়া হচ্ছে। আর এদের বসার জন্য গাড়ি ঘোড়া সব যানজট হচ্ছে। ধরতে যাবেন এক একটা কেউটের বাচ্চা, আমার পেছনে অমুক কাকা আছে, আমার পেছনে অমুক দাদা আছে, অমুক মামা আছে, সবার পেছনে একটা করে লোক আছে, আমাদের পেছনে কেউ নেই। প্রকৃতপক্ষে বলা খুব সহজ, টু সে ইজ ইজি বাট টু ডু ইজ ডিফিকাল্ট। করাটা কিন্তু খুব কঠিন। যেখানেই হাত দিতে যাবেন ছবল খাবেন। এটা প্রতিক্রিয়াশীল শক্তি, কায়েমি স্বার্থ যেখানে কাজ করে। ছিল বাড়িটা G+4, দেখা গেল সে 5 তুলে ফেলেছে, একটা তলা বাড়িয়ে ফেলেছে, 5টা 6টা ফ্ল্যাট বেশি হয়ে গেল। ধরতে যাওয়া হলো, সে এমন সব লোকদের নাম করছে আইন যারা ভঙ্গ করবার মতো, আইন ভঙ্গকারী হিসেবে চিহ্নিত হলেও যাদের কোনো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না।
আপনারা শুনলেন পৌরপতির বক্তব্য, আর এই বক্তব্যকে ঘিরেই তোলপাড় রাজনৈতিক মহল। পৌরপতিকে এবার চিঠি দিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। চিঠিতে স্পষ্টতই জানানো হয়েছে যে যাদের দিকে তিনি ইঙ্গিত করেছেন তাদের নাম এবং প্রমাণ সে সমস্ত দাখিল করতে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে সিনিয়র এডিটর সৌম্য বন্দ্যোপাধ্যায়। সৌম্যদা, এবার পরে সরকারকে চিঠি দেওয়া হলো, গোটা বিষয়টি তুমি কিভাবে দেখছো? নীলাদ্রি, এই বর্ধমানের পুরপতি পরেশচন্দ্র সরকারের এই সাম্প্রতিক বক্তব্য এবং তার প্রেক্ষিতে দল তাকে যে চিঠি দিয়েছে সেটা নিয়ে এর মধ্যেই বর্ধমান শহরের রাজনৈতিক মহলে একটা আলোড়ন ছড়িয়ে পড়েছে। এবং আমরা দেখেছি যে একটা স্কুলের অনুষ্ঠানে পুরপতি বলেছিলেন যে আমাকে কোনো স্টেপ নিতে গেলেই, কোনো কারোর বিরুদ্ধে বলতে গেলেই ছবল খেতে হয়, প্রভাবশালীরা রয়েছে এবং কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে গেলেই কোনো না কোনো কারোর নাম করছে। বর্ধমানে কি মানে অনেক কথাই তিনি বলেছিলেন, যেটার মধ্যে বর্ধমানে কিছু বেআইনিভাবে আইন ভাঙে পুরো আইন ভাঙার কিছু কথার ইঙ্গিত তিনি করেছিলেন। ওই প্রেক্ষিতে যেটা জানা যাচ্ছে যে এসব খবরগুলো বেরোনোর সঙ্গে সঙ্গে, সংবাদ মাধ্যম আসার সঙ্গে সঙ্গেই যে চিঠি আমরা পেয়েছি একটা, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, যিনি বর্ধমান পূর্ব তৃণমূল কংগ্রেস, বর্ধমান জেলা পূর্ব যেটা, সেটা তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি, তিনি চিঠি দিয়ে বলেছেন পরেশবাবুকে যে এই ধরনের সাংবাদিক বৈঠক, ওখানে কিন্তু একটা সাংবাদিক বৈঠকের কথা বলা হয়েছে, যদিও সে বিষয়টা ঠিক সাংবাদিক বৈঠক ছিল না, সাংবাদিকরা উপস্থিত ছিলেন, সাংবাদিক বৈঠক আলাদা জিনিস। যে তিনি কেন এই ধরনের কথাবার্তা বলেছেন সেটা জানতে চেয়েছেন রবিবাবু, এবং পাশাপাশি তিনি এটাও বলেছেন যে দল তার এই ধরনের কথাবার্তা সমর্থন করে না, এবং যদি এই প্রভাবশালীদের কথা যিনি যেগুলো পরেশ সরকার বলেছেন সেই প্রভাবশালীদের নাম তিনি বলার জন্য পরেশবাবুকে নির্দেশ দিয়েছেন। আমি এই প্রসঙ্গে খানিকক্ষণ আগেই বর্ধমান পুরসভার পুরপতি পরেশচন্দ্র সরকারের সঙ্গে ফোনে কথা বলেছিলাম। তিনি যেটা বলেছেন আমাকে, যে একদিন কাউকে না কাউকে এই কথাগুলো বলতেই হতো। তিনি প্রায় পাল্টাই আমার কাছে প্রশ্ন ছুড়ে দেন যে আপনারা বর্ধমানের ছেলে, আপনারা কি দেখছেন না কি হচ্ছে? তো তিনি বলেছেন যে এই কথাগুলো আজকে না হয় কালকে বলতেই হতো, বলার কোনো, এবং আমি যা বলেছি তা অসঙ্গত কখনোই নয়, আমি যেটা বলেছি তা সঠিক বলেছি। দল যদি কোনো চিঠি দিয়ে আমাকে জানতে চায় তাহলে নিশ্চয়ই আমি দলে সে জবাব দিয়ে দেবো, এটাই কিন্তু পুরপতি বলেছেন। অর্থাৎ এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে পুরপতি যা বলেছেন সেই স্ট্যান্ড থেকে কিন্তু তিনি আপাতত নড়ার কোনো রকমের কোনো সম্ভাবনা দেখাচ্ছেন না। এবং এটা বর্ধমান পুরসভার তে পুরো আইন ভাঙা না ভাঙা এসব নিয়ে একটা দীর্ঘদিনের অভিযোগ আছে, প্রভাবশালী তত্ত্ব এখানে কাজ করেছে। এটা বলাই হয় যে বর্ধমান পুরসভার পুরপতি যিনি আছেন, অর্থাৎ পরেশচন্দ্র সরকার, তিনি যথেষ্ট সিনিয়র সিটিজেন, তিনি 80-র অনেক ঊর্ধ্বে তার বয়স, এবং এই বয়সে পৌঁছে তিনি একজন প্রবীণ নেতা, এবং তিনি এই বয়সে পৌঁছে যে কথাগুলো বলেছেন স্বাভাবিকভাবেই তার একটা তাৎপর্য নিশ্চয়ই আছে। অত্যন্ত সিনিয়র নেতা পরেশচন্দ্র সরকার, ফলে এটা যে একটা এরকম এইদিকে যাবে এবং দলের অভ্যন্তরেই যে একটা বিতর্ক এটা খুব প্রত্যাশিতই ছিল। কিন্তু আপাতত যেটা খবর, যে পরেশবাবু এই তার বক্তব্য থেকে পিছিয়ে কোনোভাবেই আসছেন না, উল্টে তিনি যেটা পরিষ্কার বলে দিয়েছেন যে তিনি কোনো অসঙ্গত কথা বলেননি, আজ না হয় কাল এটা বলতেই হতো, কাউকে না কাউকে বলতেই হতো, তো তিনি সেটা সাহস করে এগিয়ে এসে বলেছেন। এবং এ বিষয়ে যদি দল কিছু জানতে চায় তিনি তার জবাব অবশ্যই দিয়ে দেবেন, এরকমটাই তিনি জানিয়েছেন। এরপরে যদি কিছু আপডেট থাকে নিশ্চয়ই আমি সেটা জানাবো।